শিক্ষার্থীরা, আমি ডাক্তার রাহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাসে, ফিজিওলজির গল্পকথায়। আজকে আমরা আলোচনা করব হিমোস্ট্যাসিস নিয়ে। হিমোস্ট্যাসিস কি জিনিস? আমরা এই যে কাজ করি প্রতিনিয়ত, এই যে কথা বলছি, এই যে হাত নাড়ছি, এই যে মাথা নাড়ছি, আমাদের যে সূক্ষ্ম ছোট ছোট যে রক্ত নালীগুলো আছে, আর্টারিওস অ্যান্ড ক্যাপিলারিজ, এই যে মিনুট ভেসেলসগুলো আছে, এগুলো কিন্তু ছিঁড়ে যায়, আমরা চোখে দেখতে পাই না। কারণ কি? কারণ আমাদের শরীরে আছে এমন সব যোদ্ধা যারা মুহূর্তে সেই ছিঁড়ে যাওয়া নালীগুলোকে বন্ধ করে দিয়ে, রক্ত প্রবাহটা বন্ধ করে দিয়ে, রক্তটাকে জমাট বাঁধিয়ে দিয়ে তাকে রাতারাতি রিপেয়ার করে ফেলে। ঠিক আছে? তার ফলে কি হয়? এই যে রক্ত যে ক্ষরণ হচ্ছে, আমরা কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছি না। কিন্তু যদি এই যে রক্ত জমাট বাঁধানোর যে চেষ্টা প্রতিনিয়ত আমাদের শরীরে প্রতিনিয়ত হচ্ছে, আমাদের চলা ফেরা, কাজ কর্মে সর্বত্র যে ছোট ছোট ভেসেলগুলো নর্মালি রাপচার হয়ে যাচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি না, তাকে মুহূর্তের মধ্যেই যে যোদ্ধারা শরীরের এসে রক্ত জমাট বেঁধে ওই জায়গাটার ব্লিডিং বন্ধ করিয়ে দিচ্ছে, সেটা আমরা নর্মালি চোখে দেখতে পাই না। কিন্তু এমন কোনো ঘটনা যখন ঘটে, যখন শরীরের এই যে যোদ্ধার কারো মধ্যে কেউ কেউ অনুপস্থিত হয়ে যায়, কেউ কেউ সংখ্যায় কমে যায়, শক্তিতে কমে যায়, তখন আমরা আমাদের চামড়ার নিচে কিন্তু সেই রক্ত যে ক্ষরণ, সে ক্ষরণটা কিন্তু ছোপ ছোপ আকারে দেখতে পাই, যেমন দেখতে পাই আমরা ডেঙ্গুতে। কারণ ডেঙ্গু হেমোরেজিক ফিভারে যখন প্লাটিলেটের পরিমাণ অনেক কমে যায়, তখন কিন্তু এই যে নর্মালি আমাদের যে চলাচলের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণটা কিন্তু চামড়ার নিচে ছোট ছোট আমরা হেমোরেজ হিসেবে দেখি। কারণ প্লাটিলেট হচ্ছে আমাদের এই রক্ত জমাট বাঁধার অন্যতম একটা যোদ্ধা। সো তাহলে হোয়াট ইজ হিমোস্ট্যাসিস? হিমোস্ট্যাসিসের সংজ্ঞা যদি বলতে চাই, তাহলে স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং when minute vessels are rupture। মানে কি? মানে স্পন্টেনিয়াসলি, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে যে আমাদের শরীরের যে ব্লিডিংটা, ছোট ছোট ব্লাড ভেসেলস, মিনুট ভেসেলস, মানে কি আর্টারিওস আর ক্যাপিলারিস, এই মিনুট ভেসেলস অর্থাৎ আর্টারিওস আর ক্যাপিলারিসে যখন ব্লিডিং হয়, তখন স্বতঃস্ফূর্তভাবে শরীরে যে রক্তক্ষরণটাকে বন্ধ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই আমরা বলছি হিমোস্ট্যাসিস। তাহলে কি বললাম? স্বতঃস্ফূর্তভাবে আমাদের শরীরে প্রতিনিয়ত যে ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণটাকে স্বতঃস্ফূর্তভাবে শরীর যখন রক্ত জমাট বাঁধিয়ে বন্ধ করার চেষ্টা করে, সেটার জন্য যে প্রক্রিয়াটা হয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হিমোস্ট্যাসিস, অর্থাৎ স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং when মাইনুট ভেসেলস আর রাপচার। কেন মাইনুট বলছি? কারণ বড় ভেসেলে হবে না, একটা আর্টারিওস অথবা ক্যাপিলারিস যখন রাপচার হবে, তখন কিন্তু আমার হিমোস্ট্যাসিস হবে। কিন্তু যখন লার্জ আর্টারি হবে, জনে করো কারো কেউ রাগ করে, আমরা আজকাল সিনেমাতে দেখি যে নায়িকা রাগ করে তার হাতের কেটে ফেললো, ভেসেল কেটে ফেললো, যে বড় ভেসেল, সেটা কিন্তু স্পন্টেনিয়াসলি স্টপ হবে না, বিকজ অফ ইটস লার্জ সাইজ। এটা বড় সাইজ, সেজন্য এটাকে এই রক্তটা বন্ধ করা পারে না শরীর, সেটাকে কিন্তু আমাদেরকে বাইরেই রিপেয়ার করতে হয়। কিন্তু ছোট ছোট যে ভেসেলসগুলো আছে, যেটা আর্টারিওস অথবা ক্যাপিলারিস যেগুলো রাপচার হয়, সেই রাপচারগুলো কিন্তু শরীর সহজেই স্পন্টেনিয়াসলি এই রক্তক্ষরণটাকে বন্ধ করতে পারে, এবং এটাকেই আমরা বলছি হিমোস্ট্যাসিস। এখন কথা হিমোস্ট্যাসিসের স্টেপগুলো কি? একটা হিমোস্ট্যাসিসে আমরা 4টা স্টেজ ফলো করি, 4টা স্টেপের মাধ্যমে। তার আগে আমরা যেটা বলি যে আমাদের যদি কখনো জামা কাপড় ছিঁড়ে যায়, হিমোস্ট্যাসিসটা আর কিছুই নয়, সেটা সে তালি এবং সেলাই দেওয়ার প্রক্রিয়া। কাপড় যখন ছিঁড়ে যায় অনেক সময়, সেই কাপড়টাকে যদি আমরা পরতে হয়, কি করি? আমরা রিপো করি। কি করি? আমরা একটা হয়তো
কাপড়টা যতটা ছিঁড়ে গেল তাকে কাছাকাছি নিয়ে আসি, তারপরে একটা কাপড় দিয়ে তাকে তালি দেই, তালি দিয়ে তারপরে তালির চারপাশটা আমরা সুতা দিয়ে সেলাই করি, শেষে টান টান করে সেটাকে সমান করার চেষ্টা করি। 4টা স্টেপে কিন্তু কাপড় সেলাই করছি। ঠিক একইভাবে কিন্তু শরীর আমাদের ভিতরের যেই রক্তক্ষরণের জায়গাটাকে, সেই জায়গার মুখটাকে কিন্তু সেলাই করছে। এই সেলাই করার যে স্টেপ অর্থাৎ ধাপ, সেটাও কিন্তু 4টা। তাহলে প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে ভাস্কুলার স্পাজম, ভাস্কুলার স্পাজম অথবা ভাস্কুলার কনস্ট্রিকশন, ভাস্কুলার স্পাজম আর ভাস্কুলার কনস্ট্রিকশন। মানে কি হচ্ছে? ভেসেল যেটা দিয়ে ব্লাড যাচ্ছে, যখন শরীর দেখবে যে বেশি ব্লাড চলে যাচ্ছে, শরীর অটোমেটিক চেষ্টা করে সেই রক্তটা যাতে না যায়, সেই রক্তটা যেন কম যায়, তখন কি করবে? ভেসেল যেটা আছে সেই ভেসেলটা কনস্ট্রিক্ট করবে, স্পাজম হবে। স্পাজম হয়ে ব্লাডের যে ফ্লোটা আছে সেই ফ্লোটাকে সে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে যে ব্লাড ভেসেলস, এটা দিয়ে ব্লাড ভেসেলস দিয়ে যখন রক্তক্ষরণ হচ্ছে, অর্থাৎ ব্লাড এরকম করে ব্লাড হচ্ছে বেরিয়ে যাচ্ছে, তখন হচ্ছে এই ভেসেলসটা হচ্ছে স্পাজম হবে, অর্থাৎ সে এরকম করে সংকুচিত হবে। সংকুচিত হওয়ার ফলে হচ্ছে কি হবে? ওখান দিয়ে রক্ত যাওয়াটা পরিমাণটা কমে যাবে। এটাকে আমরা বলছি ভাস্কুলার স্পাজম, ভাস্কুলার স্পাজম। এবং এই যে ভাস্কুলার স্পাজম এটা হবে কিভাবে? এটা হচ্ছে 3টা মেকানিজমের মাধ্যমে হবে। একটা হচ্ছে মায়োজেনিক, মায়োজেনিক মানে মাসেলের। তাহলে আমাদের যে ভেসেল আছে, যে ভেসেল আছে সেই ভেসেলের গাতে, সেই ভেসেলের গায়ে হচ্ছে মায়োজেনিক যে আছে, সেই মায়োজেনিক সেলগুলো হচ্ছে স্পাজম করবে। তাহলে মায়োজেনিক স্পাজম একটা কারণ। আরেকটা জিনিস কি? এই যে ট্রমা হলো, এই যে এখানে একটা ইনজুরি হলে এখানে কিছু সাবস্টেন্স সিক্রেট হবে, কেমিক্যাল সাবস্টেন্স, কেমিক্যাল মেডিয়েটার্স তৈরি হবে। এই কেমিক্যাল মেডিয়েটার্সগুলো এই স্পাজমটা হতে করবে। আরেকটা কি? লোকাল যে নার্ভ রিফ্লেক্স আছে, সেই নার্ভ রিফ্লেক্সটাও কাজ করবে হচ্ছে এই স্পাজম করাতে। তাহলে প্রথম স্টেজ আমরা বললাম ভাস্কুলার স্পাজম অর ভাসো কনস্ট্রিকশন। ভাস্কুলার স্পাজম হচ্ছে হয় মায়োজেনিক কনস্ট্রিকশনের জন্য, মায়োজেনিক স্পাজমের জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে ট্রমাটাইজ টিস্যু, ট্রমাটাইজ যে পার্ট, সেখান থেকে কিছু কেমিক্যাল সাবস্টেন্স আর মেডিকেটার্স, অটোকয়েডস যাই বলি, সেই সাবস্টেন্সগুলো সিক্রেট হবে, যারা হচ্ছে এই ভেসেলটাকে কনস্ট্রিক্ট করতে হচ্ছে সাহায্য করবে। আর তার সাথে হচ্ছে নার্ভ রিফ্লেক্স, 3টা মিলে হচ্ছে আমাদের প্রথমে যে ভেসেল যেটা দিয়ে ব্লাড যাচ্ছিল সেই ভেসেলটাকে সংকুচিত করবে, যাতে প্রথম স্টেজে কি হচ্ছে? যাতে রক্ত কম ক্ষয় হয়, অর্থাৎ রক্তটা কম যেন ক্ষতিগ্রস্ত হয়, কম যেন ক্ষতি হয়, হারিয়ে যায় যাতে কম। অর্থাৎ আমরা বলেছিলাম ওই যে কাপড় সেলাইয়ের সময় কি করব? কাছাকাছি নিয়ে আসা, 2টা ছেঁড়া জায়গার মুখটাকে কাছাকাছি নিয়ে যায়। তাহলে এই ভাস্কুলার স্পাজমের মাধ্যমে ভেসেলের ওয়ালগুলো কাছাকাছি চলে আসে, যাতে এই জমাট বাড়তে অর্থাৎ জায়গাটাকে হচ্ছে বদ্ধ করতে, অর্থাৎ সেলাই করতে সুবিধা হয়। তাহলে প্রথম যে স্টেজ সেটা হচ্ছে আমরা বললাম ভাস্কুলার স্পাজম। এরপরে যেটা হচ্ছে সেকেন্ড স্টেজ হচ্ছে ফর্মেশন অফ প্লাটিলেট প্লাগ। ফর্মেশন অফ প্লাটিলেট প্লাগ, কিভাবে প্লাটিলেট প্লাগ ফর্মেশন হবে? যখন এখানে ব্লাড ভেসেলস, রক্ত যাওয়া, ভেসো কনস্ট্রিকশন হলো, ভেসেলটা যে ডায়ামিটার ছিল সে ডায়ামিটারটা কমে গেল, অর্থাৎ সংকুচিত হয়ে গেল, ভেসেলটা অনেকটা সংকুচিত হলো। এরপরে তাহলে কি হবে? ব্লাডটা কম যাওয়া শুরু করলে এরপরে যে ব্লাডের মধ্যে যে প্লাটিলেট আছে, প্লাটিলেট হচ্ছে খবর পেয়ে গেছে অলরেডি যে এখন ব্লিডিং হওয়া শুরু হয়ে গেছে, তখন প্লাটিলেট আসবে এই জায়গায়। প্লাটিলেট এসে প্লাটিলেটগুলো হচ্ছে এই জায়গাগুলোতে, এই যেখানে হচ্ছে যেখান দিয়ে হচ্ছে ক্ষরণ হচ্ছে সেখানে প্লাটিলেট এসে জমা হবে। প্লাটিলেটগুলো কি হবে? প্রথমে প্লাটিলেটগুলো হচ্ছে আকারে বড় হবে, তার গায়ে একটু স্টিকি হবে, অর্থাৎ আঠালো ভাব আসবে, তার গায়ে অনেকগুলো হচ্ছে সিউডোপোর তৈরি হবে, অর্থাৎ একটা প্লাটিলেটের গায়ে এরকম হচ্ছে এরকম করে করে হচ্ছে সিউডোপোরের মতো তৈরি করবে। কি কারণে? যাতে অ্যাব্রো থ্যাব্রো হয়, অ্যাব্রো থ্যাব্রো তৈরি হয়, যাতে এর পরবর্তীতে তার গায়ে আরেকটা প্লাটিলেট এসে লাগতে পারে। তাহলে এই যে এক একটা প্লাটিলেট, এই প্লাটিলেটটা কি হয়ে যায়? প্লাটিলেটটা হচ্ছে স্টিকি হয়ে যায়, খুব আঠালো হয়ে যায়, তার গায়ে অনেকগুলো সিউডোপোর তৈরি হয়, অ্যাব্রো থ্যাব্রো চেহারার হয়ে যায়। এবং এই প্লাটিলেটটা তখন এই যেখানে আমার হচ্ছে স্পাজম হলো, যেখান থেকে ব্লিডিং হচ্ছিল, সেখানে এসে বসা শুরু করে, যেটা আমরা বলেছিলাম কাপড় তালি দেওয়া। তাহলে একটা
প্লাটিলেট যখন এসে বসে সে তখন হচ্ছে এই টিস্যুর সাথে ভন উইলম্যান্স ফ্যাক্টর হচ্ছে রেসপন্সিবল, তারা হেল্প করে এই প্লাটিলেটটাকে সেটেল ডাউনে। তখন হচ্ছে প্লাটিলেট সিক্রেট করে থ্রোম্বাক্সিন A2 অ্যান্ড ADP। আমরা জানি প্লাটিলেটের মধ্যে গ্র্যানিউলস আছে, ডেন্স গ্র্যানিউলস, আলফা গ্র্যানিউলস, এগুলো থেকে আলফা ডেন্স গ্র্যানিউলস থেকে বিভিন্ন ধরনের সাবস্টেন্স সিক্রেট হয়। তার মধ্যে একটা হচ্ছে ADP, থ্রোম্বাক্সিন A2, এগুলো সব হচ্ছে প্লাটিলেট সিক্রেট করে। তখন প্লাটিলেট ADP সিক্রেট করে, থ্রোম্বাক্সিন A2 সিক্রেট করে। ADP এবং থ্রোম্বাক্সিন A2 সিক্রেট করার কারণ হচ্ছে এই ATP এবং থ্রোম্বাক্সিন A2 সিক্রেশনের মাধ্যমে সে আরও প্লাটিলেট যাদের আছে তাদের ডেকে নিয়ে আসে এবং এই প্লাটিলেটগুলো তার উপরে এসে বসে। সে আবার আরও প্লাটিলেট ডাকে, সে আরেকটু প্লাটিলেট ডাকে, এরকম করতে করতে প্লাটিলেটগুলো একটার উপর একটা বসে ওই যে জায়গাটা ছিঁড়ে গেছে, যে জায়গাটা ফাঁক হয়ে গেছে সেই জায়গাটাকে ভরাট করে ফেলে। এটাকেই আমরা বলি প্লাটিলেট প্লাগ ফর্মেশন। তাহলে কি বললাম, দ্বিতীয় পর্যায়ে আমরা বলেছিলাম কাপড় সেলাইয়ের সময় দুটো কাপড়কে কাছাকাছি জায়গায় আনি, যেটা আমরা দেখতে যাচ্ছি ভাস্কুলার স্পাজমে। ভাস্কুলার স্পাজম হচ্ছে লোকাল মায়োজেনিক স্পাজম, তারপর হচ্ছে ট্রমাটাইজ টিস্যু থেকে সিক্রেটেড কেমিক্যাল সাবস্টেন্স, অটোকয়েডসের কারণে এবং নার্ভ রিফ্লেক্সের কারণে ভেসেলগুলো কনস্ট্রিক্ট করে স্পাজম হয়ে জায়গাটা কমায়। এরপরে কি আছে, কাপড় সেলাই আমরা বলেছিলাম তালি দেওয়া, আরেকটা কাপড় এনে যে অর্থাৎ ওই গর্ত যেটা ছেঁড়া জায়গা যেটা সেই জায়গাটাকে ভরাট করা। ঠিক একই রকমভাবে প্লাটিলেট হচ্ছে সেই জায়গাটায় আসার পর প্লাটিলেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। প্লাটিলেটগুলো হচ্ছে স্টিকি হয়ে যায়, সোলেন হয়ে যায়, তার গায়ে সিউডোপোর তৈরি হয়ে পুরো অ্যাব্রোথ্যাব্রো একটা চেহারা নেয়, যাতে তার সাথে সে আরও প্লাটিলেটকে সেটা আরেকটাকে এইভাবে করে করে একটা পর একটা প্লাটিলেটের স্তূপ তৈরি করতে পারে, যাতে এই জায়গাটা ভরে যায়। সো যখন প্লাটিলেট এসে এই জায়গাটা সেটেল হয় তখন সে সিক্রেট করে ADP এবং থ্রোম্বাক্সিন A2। ADP এবং থ্রোম্বাক্সিন A2, যেটা ADP হচ্ছে এনার্জি তৈরি দিচ্ছে, তাহলে হচ্ছে বাকি প্লাটিলেটকে ডেকে নিয়ে আসে এবং প্লাটিলেট একটার পর একটা স্তূপ হয়ে এই জায়গাটাকে একটা প্লাগের মতো তৈরি করে, যাতে যেই জায়গাটায় রাপচার হয়েছিল, ফাঁকা হয়েছিল, এই জায়গাটা প্লাটিলেট দিয়ে ভরে যায়, যেটাকে আমরা বলছি ফর্মেশন অফ প্লাটিলেট প্লাগ। থার্ড স্টেজ সেটা হচ্ছে ব্লাড ক্লটিং, অর্থাৎ ফর্মেশন অফ ব্লাড ক্লট অর ব্লাড কোয়াগুলেশন। থার্ড স্টেজ হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। এবং লাস্টে কোয়াগুলেশন মানে কি, আমাদের শরীরে আমরা সুতা রাখতে পারি না, কারণ কি সুতা যে কোনো জায়গায় পেঁচিয়ে গিয়ে ঝামেলা তৈরি করে। সেই জন্য আমাদের শরীরের যে সুতাগুলো এগুলো সাধারণত সলিউবল স্টেজে থাকে, সলিউবল ফর্মে আমাদের প্লাজমাতেই ডিজলভ অবস্থায় থাকে। প্রয়োজনীয় মুহূর্তে সে সলিউবল যে সুতা আছে এটা ইনসলিউবল হয়ে গিয়ে সুতার আকারে চলে আসে, যেটা দিয়ে আমরা সেলাই কার্য করতে পারি। সো এই যে সেলাই সুতাটাকে তৈরি করা, এই সুতাটাকে সলিউবল অবস্থা থেকে ইনসলিউবল সুতায় পরিণত করার যে স্টেজ, এই স্টেজটাই হচ্ছে কোয়াগুলেশন। এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো। আর যখন সুতা দিয়ে তৈরি হলো আমরা এটাকে সেলাই করব, সেলাই করার পরে এই যে প্লাটিলেট আসলো, সুতা এসে এটাকে সেলাই করলো, এর ফাঁকে ফাঁকে যে জায়গা, এই জায়গাগুলোতে কিছু ফাইব্রাস টিস্যু তৈরি হবে। ফাইব্রাস টিস্যু হয়ে একটা ক্লট ফর্মেশন করবে। এবং পরবর্তীতে যেহেতু যখন তৈরি হবে ক্লটটা, এটা হবে কি, যেহেতু পানিতে ভরা একটা জেলির মতো সাবস্টেন্স তৈরি হবে, তার শক্তি কম থাকবে, স্ট্রেংথ ভালো থাকবে না, খুব ফার্ম হবে না। সে কারণে কি করবে, এই পানির অংশটাকে কমিয়ে দেওয়ার জন্য এই ক্লটটা একটা চিপড়ে দেওয়া হবে, অর্থাৎ রিট্র্যাক্ট করবে, করে পানির অংশটা ফেলে দিয়ে যে ক্লটটা তৈরি হলো এই ক্লটটাকে ফার্ম করবে, শক্তি বাড়ানো হবে। তাহলে এটাই চতুর্থ স্তর, যেটা আমরা বললাম যে ইভেনচুয়াল গ্রোথ অফ ফাইব্রাস টিস্যু ইন দ্য ক্লট টু ক্লোজ দ্য হোল। কি বললাম, ইভেনচুয়াল 4 নম্বর স্টেপটা একটু বড়, যেটা আমরা বলছি ইভেনচুয়াল গ্রোথ অফ ফাইব্রাস টিস্যু ইন দ্য ব্লাড ক্লট to close the hole in the vessel permanently and clot retraction। তাহলে এখানে আগে ক্লট রিট্রাকশন নিয়ে অত কথা হতো না, কিন্তু এখনকার ক্লট রিট্রাকশনটাকে আমাকে খুবই এমফাসাইজ করা হয় ক্লট রিট্রাকশনটাকে। তাহলে আমরা কি বলেছিলাম যে একটা হিমোস্ট্যাসিসের 4টা স্টেপ। প্রথমে বললাম ভাস্কুলার স্পাজম আর ভ্যাসোকনস্ট্রিকশন, তারপরে বললাম প্লাটিলেট প্লাগ ফর্মেশন, 3 নম্বরে ফর্মেশন অফ ক্লট অর
কোয়াগুলেশন, যেটা ব্লাড কোয়াগুলেশন। তারপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে ইভেন্চুয়াল গ্রোথ অফ ফাইব্রাস টিস্যু টু ক্লোজ দ্য হোল ইন দ্য ভেসেল পার্মানেন্টলি অ্যান্ড ক্লট রিট্রাকশন। তাহলে এই যে 3 নাম্বার স্টেপ যেটা আমরা বললাম, দ্যাট ইজ কোয়াগুলেশন। কোয়াগুলেশন জিনিসটা কি? কোয়াগুলেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ, ঠিক আছে, কোয়াগুলেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ the soluble fibrinogen, coagulation is the process by which the soluble fibrinogen is converted into a insoluble fibrin and forms a clot. তাহলে যেটা আমরা সংজ্ঞায় বলছি সেটা হচ্ছে the process by which the soluble fibrinogen is converted into insoluble fibrin and forms a clot is called coagulation. তার মানে হচ্ছে ওই যে বলেছিলাম সুতা, সেই সুতাটা আমাদের রক্তের মধ্যে, প্লাজমার মধ্যে সলিউবল হয়ে আছে, তাকে আনতে হবে, সুতায় বানাতে হবে, সুতা তৈরি করতে হবে। অর্থাৎ পাট খেতে পাট আছে, সেই পাটকে পাটের সুতায় পরিণত করতে হবে আমাদের, তারপরে আমরা সেলাই কাজ করতে পারবো। ঠিক আছে, বড় বড় বস্তা সেলাই করার জন্য পাটের সুতা ব্যবহার করি। সেই পাটের সুতা হচ্ছে গাছ, ওখানে পাটের আছে, পাট, সে পাট থেকে আমাকে হচ্ছে পাটের আঁশ এবং পরবর্তীতে আমার হচ্ছে পাটের সুতা তৈরি করতে হবে। সো এখানেও একই ব্যাপার, সলিউবল হয়ে হচ্ছে ফিব্রিনোজেন নামে হচ্ছে প্লাজমা প্রোটিন হিসেবে ব্লাডের মধ্যে সলিউবল হয়ে সেই সুতাটা আছে। সেই সলিউবল ফিব্রিনোজেন সুতাটাকে আমি ইনসলিউবল অর্থাৎ সুতায় পরিণত করব, ফিব্রিন থ্রেড বলি আমরা, ফিব্রিন থ্রেডে কনভার্ট করব। তাহলে যে সলিউবল ফিব্রিনোজেনকে হচ্ছে ইনসলিউবল ফিব্রিনে কনভার্ট করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে কোয়াগুলেশন। এবং এই কোয়াগুলেশন হয় দুটো পাথওয়ের মাধ্যমে, একটা হচ্ছে এক্সট্রিনজিক পাথওয়ে আর একটা হচ্ছে ইন্ট্রিনজিক পাথওয়ে। এক্সট্রিন পাথওয়ে এবং ইন্ট্রিনজিক পাথওয়ে, কেন এই দুই ধরনের পাথওয়ে তৈরি হলো, কি জন্য? তাহলে আমরা বললাম কোয়াগুলেশনের যে প্রসেস, কোয়াগুলেশন, ঠিক আছে, কোয়াগুলেশন, ঠিক আছে, এই যে কোয়াগুলেশন হচ্ছে, ঠিক আছে, এই কোয়াগুলেশনের হচ্ছে বেসিক স্টেপ কি? কোয়াগুলেশনের প্রথম বেসিক স্টেপ যেটা, সেটা হচ্ছে এই যে আমরা যে সলিউবল ফিব্রিনোজেনকে ইনসলিউবল ফিব্রিনে কনভার্ট করলাম, তাহলে প্রথম যেটা, এটা তৈরি করতে হলে আমাদের একটা সাবস্টেন্স লাগবে যে এই কাজটা করতে পারে, তার নাম হচ্ছে প্রথমবিন অ্যাক্টিভেটর। কারণ ফিব্রিনোজেনকে ফিব্রিন কনভার্ট করতে পারে প্রথমবিন, ঠিক আছে, প্রথমবিন অর্থাৎ থ্রোম্বিন। এই থ্রোম্বিনটা অর্থাৎ ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করতে হলে আমার দরকার পড়বে থ্রোম্বিন। এই থ্রোম্বিন আবার ইনঅ্যাক্টিভ অবস্থা প্রথমবিন হিসেবে থাকে। আর এই প্রথমবিনকে যদি জাগাতে হয়, ঘুম থেকে উঠাতে হয়, তাহলে আমাকে প্রথমবিন অ্যাক্টিভেটর তৈরি করতে হবে। অর্থাৎ একটা সাবস্টেন্স, একজন ব্যক্তি যাবে যে প্রথমবিন যে ঘুমিয়ে আছে, ইনঅ্যাক্টিভ হয়ে আছে, প্রথমবিনকে আগে জাগিয়ে ঢাকিয়ে ঘুম থেকে তুলে জাগাবে যে তুমি থ্রোম্বিন হও, ঠিক আছে, তারপরে সে থ্রোম্বিন হবে। তারপরে এই থ্রোম্বিন গিয়ে তখন হচ্ছে ফিব্রিনোজেনকে বলবে ঠিক আছে তুমি এবার ফিব্রিনোজেন থেকে ফিব্রিন হও। এই যে এগুলো হচ্ছে স্টেপস অফ কোয়াগুলেশন। তাহলে কোয়াগুলেশন আমরা সংজ্ঞায় বলেছিলাম যে ইজ দ্য প্রসেস বাই হুইচ সলিউবল ফিব্রিনোজেন ইজ কনভার্টেড ইনটু ইনসলিউবল ফিব্রিন থ্রেড অ্যান্ড ক্লট ফর্মস, এটা। এবং এই যে সলিউবল ফিব্রিনোজেনকে ইনসলিউবল ফিব্রিনে কনভার্ট করতে হলে 3টা স্টেপ পরিণত হয়। এই স্টেপগুলো কি? প্রথম হচ্ছে ফরমেশন অফ প্রথমবিন অ্যাক্টিভেটর বাই এক্সট্রিনজিক অর ইন্ট্রিনজিক পাথওয়ে। তাহলে প্রথমবিন অ্যাক্টিভেটর তৈরি করতে হবে, যে অ্যাক্টিভেটর তৈরি হতে পারে দুভাবে, একটা হচ্ছে এক্সট্রিনজিক পাথওয়ে আর একটা হচ্ছে ইন্ট্রিনজিক পাথওয়ে। আর দ্বিতীয় নাম্বারটা কি? দ্বিতীয় নাম্বারটা হচ্ছে প্রথমবিন অ্যাক্টিভেটর, তখন কনভার্সন অফ প্রথমবিন টু থ্রোম্বিন। তাহলে কনভার্সন অফ প্রথমবিন টু থ্রোম্বিন বাই প্রথমবিন অ্যাক্টিভেটর। 3 নম্বর স্টেপ কি? কনভার্সন অফ সলিউবল fibrinogen into insoluble fibrin by the action of thrombin। তাহলে এই যে সুতাটা আমরা পাবো তা করতেও কত কষ্ট। তাহলে আমরা কোয়াগুলেশন যে বললাম, সেই কোয়াগুলেশনে আমরা বললাম 3টা স্টেপ, 3টা। প্রথমে হচ্ছে ফরমেশন অফ
formation of prothrombin activator by extrinsic or intrinsic pathway, যে কোনো একটার মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপটা কি? এই যে প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি হলো, তাহলে কনভার্সন অফ প্রথ্রম্বিন টু থ্রম্বিন বাই প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর আর 3 নম্বর কি বলছিলাম? conversion of soluble fibrinogen to insoluble fibrin by থ্রম্বিন। ঠিক আছে, তাহলে 3টা স্টেজ আমরা বললাম কোয়াগুলেশনের। প্রথম হচ্ছে ফর্মেশন অফ প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর বাই এক্সট্রিনজিক অর ইন্ট্রিনজিক পাথওয়ে। দ্বিতীয় নম্বরে বললাম কনভার্সন অফ প্রথ্রম্বিন টু থ্রম্বিন বাই প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর। আর 3 নম্বরে বললাম কনভার্সন অফ সলিউবল ফিব্রিনোজেন ইন্টু ইনসলিউবল ফিব্রিন বাই দ্য অ্যাকশন অফ থ্রম্বিন। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে ইনসলিউবল ফিব্রিনোজেন তাকে জাগাতে পারে থ্রম্বিন, কিন্তু থ্রম্বিন আবার হচ্ছে নিষ্ক্রিয় হয়ে আছে প্রথ্রম্বিন হিসেবে, প্রথ্রম্বিন নাম নিয়ে সে নিষ্ক্রিয় অবস্থায় বসে আছে। তখন এই প্রথ্রম্বিন যে নিষ্ক্রিয় হয়েছে তাকে জাগাতে পারে একমাত্র প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর। সেই প্রথ্রম্বিন অ্যাক্টিভেটরকে তাহলে তৈরি করতে হয়, এবং এই প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি হওয়ার জন্য 2টো রাস্তা আছে। শরীর তার হচ্ছে প্রয়োজন অনুযায়ী, তার অবস্থান অনুযায়ী রক্ত সেই প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর অর্থাৎ এক্সট্রিনজিক অথবা ইন্ট্রিনজিক পাথওয়েতে হচ্ছে এই প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি করে। তাহলে প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি করতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে হচ্ছে জায়গাটা, আচ্ছা, অর্থাৎ রেট লিমিটিং যে রিয়াকশনটা, সেটা হচ্ছে ফ্যাক্টর 10। আমরা জানি আমাদের বডিতে হচ্ছে অনেকগুলো হচ্ছে ক্লটিং ফ্যাক্টর আছে, তার মধ্যে 4টা ফ্যাক্টরকে আমরা এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর বলি, 4টা ফ্যাক্টরকে। তাহলে এগুলোকে আমরা 1 2 3 4 এইভাবে 13, এবং তারপরে আরও কিছু হচ্ছে ক্লটিং ফ্যাক্টর আছে, মাঝখানে 6 নেই। সো এই যে ফ্যাক্টর 1 ফিব্রিনোজেন, ফ্যাক্টর 2 প্রথ্রম্বিন, ফ্যাক্টর 3 টিস্যু থ্রম্বোপ্লাস্টিন আর থ্রম্বোপ্লাস্টিন, এবং ফ্যাক্টর 4 আয়োনাইজড ক্যালসিয়াম। এই যে 4টা ফ্যাক্টর, প্রথমের যে 4টা ফ্যাক্টর, এই 4টা ফ্যাক্টরকে বলা হয় এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর, কারণ এই 4টার একটাও যদি উপস্থিত থাকে তাহলে ব্লাড ক্লটিং হবে না, ব্লাড কোয়াগুলেশন হবে না। এই ব্লাড কোয়াগুলেশন হওয়ার জন্য এই 4টা ফ্যাক্টরের উপস্থিত থাকতে হবে। এই জন্য এগুলোকে বলা হয় এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর। কিভাবে সেটা আমরা দেখব। সো এই যে হচ্ছে প্রথমে যে প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর আমরা তৈরি করব, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের যে বলেছিলাম যে 13 পর্যন্ত, ঠিক আছে, ফ্যাক্টর আছে, ফ্যাক্টর 5 7 8 9 10 11 12 13, তারপর প্রি ক্যালিক্যালিন, হাই মলিকুলার ওয়েট ক্যালিক্যালিন ইত্যাদি ক্লটিং ফ্যাক্টর আছে, তোমরা বইলে দেখতে পারবে। এর মধ্যে ফ্যাক্টর 10, এই ফ্যাক্টর 10 ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের হচ্ছে কোয়াগুলেশনের জন্য, এই হচ্ছে প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি করার জন্য। এবং মনে রাখতে হবে এই সব ফ্যাক্টরগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে আছে, যেটা অ্যাক্টিভ করতে হয়। এই যে ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেট করা, এই ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেট করতে হলে আমাদের দরকার হয় টিস্যু ফ্যাক্টর, যেটা আসবে ভেসেলের গায়ে যে কোলাজেন আছে তার কাছ থেকে। এখন কথা হচ্ছে যখন কোথাও কেটে যায়, যখন আমাদের বডিতে যখন থাকতেছে, ব্লাডটা যখন সেই ভেসেলের মধ্যে থাকতেছে, ভেসেলটা যখন ক্লট করা লাগবে, তখন আমরা হচ্ছে ভেসেল ওয়ালকে পাচ্ছি, সেখান থেকে কোলাজেনকে পাচ্ছি, টিস্যু ফ্যাক্টরকে পাচ্ছি। কিন্তু যে ব্লাডটা
এই কাটার পরে একটু একটু ব্লাড, যে ব্লাডটা আমার গায়ে পড়লো অথবা আমরা যে ব্লাডটা নিয়েই একটা হচ্ছে টেস্ট টিউবে নিচ্ছি অথবা নিচে যেটা পড়ছে তারাও তো ক্লট হবে, তারা যে ক্লট হবে সেই ক্লটটা কিভাবে হবে, কারণ ওখানে টিস্যু ফ্যাক্টর নেই, কারণ ওখানে কোলাজেন নেই। তো টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন অথবা টিস্যু ফ্যাক্টর যেটা, সেই টিস্যু ফ্যাক্টর কিন্তু নিচে যে ব্লাডটা পড়ছে আমাদের অথবা টেস্ট টিউবে যে ব্লাডটা নিচ্ছি আমার অথবা বডির অন্যখানে যে ব্লাডটা লেগে যাচ্ছে সেটা যেটা ক্লট হচ্ছে সেইটা কিন্তু হচ্ছে টিস্যু ফ্যাক্টর পাচ্ছে না। ফলে কি হচ্ছে, ফ্যাক্টর 10কে সরাসরি অ্যাক্টিভেট করতে হলে আমার টিস্যু ফ্যাক্টর লাগবে। সেজন্য আমরা বলি কখন এক্সট্রিনসিক পাথওয়ে আর কখন ইন্ট্রিনসিক পাথওয়ে, যখন ট্রমা টু দ্য টিস্যু, তার মানে কি যখন হচ্ছে কেটে যাবে এবং ভেসেল অর্থাৎ ভেসেলের মধ্যে যে কোয়াগুলেশনটা হবে সেইটাকে আমরা হবে হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ের মাধ্যমে। প্রশ্ন হচ্ছে এক্সট্রিনসিক কেন? সে তো বডিতেই আছে, ইন্টারনালি আছে, ইন্ট্রিনসিক না কেন? এটা এক্সট্রিনসিক কারণ হচ্ছে এ বাইরে থেকে সাহায্য নিচ্ছে, অর্থাৎ ব্লাড যে সেই ব্লাডের যে ক্লটিং ফ্যাক্টরগুলো তারা সাহায্য নিচ্ছে, ভেসেলের ওয়ালে যে কোলাজেন আছে সেখান থেকে যে টিস্যু ফ্যাক্টর আছে সেই টিস্যু ফ্যাক্টর থেকে সাহায্য নিচ্ছে, অর্থাৎ বাইরের সাহায্য নিচ্ছে। ব্লাড বাইরের সাহায্য নিয়ে ভেসেল ওয়ালের যে টিস্যু ফ্যাক্টর তার সাহায্য নিয়ে তারপরে কোয়াগুলেশন করছে, সেই জন্য এটাকে বলা হয় এক্সট্রিনসিক পাথওয়ে। অন্যের সাহায্য নিয়ে তারপরে সে প্রথম বিন অ্যাক্টিভেটর তৈরি করে তারপরে ব্লাড ক্লট করছে, ব্লাড কোয়াগুলেশন করছে, সেই জন্য এটাকে বলা হয় এক্সট্রিনসিক পাথওয়ে। তাহলে ট্রমা টু দ্য টিস্যু যেটা বলে, আমরা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করি তোমরা বলে দাও ট্রমা টু দ্য ব্লাড, ট্রমা টু দ্য টিস্যু, বা জিনিসটা বুঝতে পারো না। তাহলে যখন ভেসেলে কাটছে এবং বডিতে যে ভেসেলটা সেটাতে যে হচ্ছে কোয়াগুলেশন হবে, এইটা হবে সরাসরি ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেট করে হচ্ছে টিস্যু ফ্যাক্টরের সাহায্য নিয়ে ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেশনের মাধ্যমে। তাহলে যেহেতু এখানের ব্লাডটা তার ভেসেলের যে টিস্যু ফ্যাক্টর অর্থাৎ টিস্যু থেকে সাহায্য নিল, বাইরের সাহায্য নিয়ে তারপরে হচ্ছে প্রথম বিন অ্যাক্টিভেটর তৈরি করলো, সেই জন্য আমরা এটাকে বলি এক্সট্রিনসিক পাথওয়ে। তাহলে যেটা বললাম এক্সট্রিনসিক পাথওয়ে হচ্ছে ব্লাডের বাইরে থেকে, অর্থাৎ ব্লাডের যে সেল, ব্লাডের যে প্লাজমা, ব্লাডের যে ক্লটিং ফ্যাক্টর এরা সাহায্য না করলো না, তাকে সাহায্য নিতে হলো বাইরে থেকে। সে যে বাইরের সাহায্য নিয়ে তারপরে কোয়াগুলেশন করলো সেটাকে আমরা বলছি এক্সট্রিনসিক পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়ে বাইরের সাহায্য নিয়ে, এটাকে আমরা বলছি ট্রমা, এটাকে আমরা বলছি ট্রমা টু দ্য টিস্যু। ঠিক আছে, ট্রমা টিস্যু কিভাবে হচ্ছে ট্রমা টু দ্য টিস্যু? তাহলে এক্সট্রিনসিক পাথওয়ে আমরা বলেছিলাম যে ফ্যাক্টর 10 খুব ইম্পর্টেন্ট। তাহলে টিস্যু ট্রমা যখন হলো অর্থাৎ ভেসেলের মধ্যে যখন টিস্যু ট্রমা অর্থাৎ ভেসেলের ব্লাডে যখন ট্রমা হলো, ভেসেল যখন কেটে গেল, টিস্যু ট্রমা যখন হলো, তখন এই যে টিস্যু ভেসেল ওয়াল সেখান থেকে আসলো টিস্যু ফ্যাক্টর, অর্থাৎ যে আমাকে সাহায্য করলো, যার কারণে এটার নাম হলো এক্সট্রিনসিক পাথওয়ে। তাহলে টিস্যু ফ্যাক্টর, এই টিস্যু ফ্যাক্টর তখন হচ্ছে ফ্যাক্টর 7 এবং ক্যালসিয়াম। তাহলে টিস্যু ফ্যাক্টর 7 এবং আয়োনাইজড ক্যালসিয়ামের সাহায্য নিয়ে ফ্যাক্টর 10 যে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে সেই ফ্যাক্টর 10কে অ্যাক্টিভ ফ্যাক্টর 10-এ পরিণত করবে। অ্যাক্টিভ ফ্যাক্টর 10 অর্থাৎ অ্যাক্টিভেটেড XA, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, অ্যাক্টিভেটেড অর্থাৎ অ্যাক্টিভ ফ্যাক্টর A, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড। সো ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর 10কে অ্যাক্টিভ ফ্যাক্টর 10-এ পরিণত করে দিবে হচ্ছে
যখন টিস্যু ট্রমা হবে অর্থাৎ ট্রমা টু দ্য টিস্যু হবে অর্থাৎ ভেসেলে যখন কাটবে, যখন সে ভেসেল বডির ভিতরে যে ভেসেল কাটবে তখন হচ্ছে ভেসেল ওয়ালের থেকে টিস্যু ফ্যাক্টর আসবে। টিস্যু ফ্যাক্টর যেহেতু ভেসেল ওয়াল থেকে আসছে অর্থাৎ ব্লাডের বাইরে থেকে সাহায্যটা আসছে, সেজন্য আমরা এটাকে বলছি এক্সট্রিনজিক পাথওয়ে। এবং এই টিস্যু ফ্যাক্টর আসার পরে সে ফ্যাক্টর 7 এবং আয়োনাইজড ক্যালসিয়ামকে সাহায্য নিয়ে ফ্যাক্টর 10 যেটা ব্লাডের মধ্যে আছে ইনঅ্যাক্টিভ অবস্থায়, সে ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর 10কে অ্যাক্টিভ করে ফেলবে। সো যেহেতু আমরা ফ্যাক্টর হচ্ছে 10কে পেয়ে গেছি, পরবর্তীতে আমাদের কাজ অনেক সোজা হয়ে যায়। এই ফ্যাক্টর 10 তখন হচ্ছে তৈরি করবে প্রথমবিন অ্যাক্টিভেটর। ফ্যাক্টর 10 হচ্ছে তৈরি করবে প্রথমবিন অ্যাক্টিভেটর। কার সাহায্য নিয়ে? এখানেও ফ্যাক্টর এই অ্যাক্টিভেটেড 10 ক্যালসিয়ামের সাহায্য নিয়ে, আয়োনাইজড যে ক্যালসিয়াম সে ক্যালসিয়ামের সাহায্য নিয়ে এবং ফ্যাক্টর 5-এর সাহায্য নিয়ে, ফ্যাক্টর 5 আয়োনাইজড ক্যালসিয়াম এদের সাহায্য নিয়ে তৈরি করবে প্রথমবিন অ্যাক্টিভেটর। তাহলে আমি প্রথম স্টেপে হচ্ছে এক্সট্রিনজিক পাথওয়ের মধ্যে প্রথমবিন অ্যাক্টিভেটর পেয়ে গেলাম। তাহলে আমরা যদি একটু দেখি, আমরা বলেছিলাম যখন ভেসেল কেটে যাবে, ভেসেল যখন হচ্ছে তার হচ্ছে বডিতে ভেসেল যখন কাটছে তাহলে ভেসেল ওয়াল থেকে আমরা টিস্যু ফ্যাক্টর পাচ্ছি। এই টিস্যু ফ্যাক্টর হচ্ছে সরাসরি ব্লাডের যে ফ্যাক্টর 10 যেটা আমার প্রথম জিনিস, যেটাকে অ্যাক্টিভেট করেই আমি শুধুমাত্র প্রথমবিন অ্যাক্টিভেটর পেতে পারি। সো সেই ফ্যাক্টর 10কে টিস্যু ফ্যাক্টর 7 এবং আয়োনাইজড ক্যালসিয়াম ফ্যাক্টর 7 এবং আয়োনাইজড ক্যালসিয়াম এই দুটোর সাহায্য নিয়ে ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেটেড করে দেয়। এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 তখন হচ্ছে এই একই সাথে ক্যালসিয়াম এবং ফ্যাক্টর 5 এদের সাথে মিলে তৈরি করে হচ্ছে প্রথমবিন অ্যাক্টিভেটর। তাহলে প্রথম স্টেপ আমার হয়ে গেল প্রথমবিন অ্যাক্টিভেটর বাই এক্সট্রিনজিক পাথওয়ে। এবার কি হচ্ছে? এবার হচ্ছে যদি ভেসেলে না হয় অর্থাৎ ট্রমা টু দ্য ব্লাড ইটসেলফ, তার মানে কি যে ব্লাডটা বাইরে পড়লো, যে ব্লাডটা টেস্ট টিউবে আছে সেই ব্লাডটাকে যে ইনজুরি হলো অর্থাৎ শেডিং হয়ে পড়লো, সেও তো ক্লট করবে। আমরা যখন দেখি ফ্লোরে কোথাও রক্ত পড়ছে, রক্তটা জমাট বেঁধে গেছে, সে কিভাবে জমাট বাঁধে? এই জমাটটা যে আমরা টেস্ট টিউবে ব্লাড নিলাম সেই ব্লাডটাও জমাট বাঁধলো। এই যে জমাট বাঁধলো সে কিভাবে জমাট বাঁধলো? এই যে জমাট বাঁধলো অর্থাৎ কোয়াগুলেশন হলো, এটার যে পাথওয়ে এটাকে আমরা বলি ইন্ট্রিনজিক পাথওয়ে। ইন্ট্রিনজিক মানে কি? ইন্ট্রিনজিক মানে হচ্ছে যখন ব্লাডটা নিচে পড়লো অথবা টেস্ট টিউবে থাকলো অথবা অন্য কোনো জায়গায়, তার গায়ে তো ভেসেল নেই, তার তো টিস্যু ফ্যাক্টর নেই, তাহলে সে চিন্তা করে তাহলে সে কিভাবে প্রথমবিন অ্যাক্টিভেটর তৈরি করবে? তার তো কোনো সাহায্য করার লোক নেই। তখন সে চিন্তা করবে কি নিজের ভেতর থেকে, নিজেই যদি আমি এমন কিছু করতে পারি যাতে আমি ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেট করতে পারি, সেটা ব্লাডের চিন্তা থাকে। মনে করো কেউ MBBS পড়ছে, কারো বাবার টাকা পয়সা আছে, উচ্চ বিত্তের বাচ্চা কাচ্চা, তাদের পড়াশোনায় কিন্তু কষ্ট হয় না। সে MBBS পাশ করার পরেই বাবা সাপোর্ট দিল, সে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করে ফেললো, পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা করলো, চান্স পেলো, পোস্ট গ্রাজুয়েশন করলো। কিন্তু যে মধ্যবিত্ত ছেলেটা অথবা পড়াশোনা করলো, কষ্ট করে MBBS পাশ করলো, তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ কিন্তু থাকে না। তখন তাকে কি করতে হবে? তাকে এই পড়াশোনার জন্য টাকা পয়সা জোগাড় করতে হবে, তাকে চলার জন্য এবং পড়াশোনা করার জন্য টাকা পয়সা জোগাড় করে তারপরে কিন্তু তাকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য নামতে হবে। তাহলে সে প্রথমে কি করবে? প্রথমে চাকরি বাকরি করবে। তাহলে সে চেষ্টা করবে কি যে আমি যেভাবে একটু চাকরি বাকরি করে টাকা পয়সা একটু জমিয়ে কিন্তু আমি আবার আমার পোস্ট গ্রাজুয়েশনের পড়াটা করতে পারি। অর্থাৎ নিজে চেষ্টা করছে, সে নিজে চেষ্টা করে আত্মচেষ্টা দিয়ে সে কিন্তু তার কাজটা করছে। এটা হচ্ছে নিজস্ব প্রচেষ্টায়। ব্লাডও কিন্তু তাই করে। ব্লাড যখন দেখে যে তাকে সাহায্য করার কেউ নেই, টিস্যু ফ্যাক্টর নেই, তখন চিন্তা করে যে আচ্ছা আমি যদি একটু কষ্ট করি, একটু সময় নেই, একটু কষ্ট করি, তাহলে আমিও পারবো ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেটেড করতে। কারণ কি?
কারণ হচ্ছে ফ্যাক্টর 9 এর সাথে জানতে পারলো যে ফ্যাক্টর 9 এর সাথে 10 এর একটু খাতির আছে। তাহলে কোনোভাবে যদি আমি ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভেট করে দিতে পারি তাহলে হচ্ছে ফ্যাক্টর 10 কে আমি অ্যাক্টিভেট করতে পারবো। 9 তো ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, সে তো হচ্ছে ঘুমিয়ে আছে, তাহলে ফ্যাক্টর 9 এর ঘুম ভাঙাতে পারে কি? ফ্যাক্টর 9 এর ঘুম ভাঙাতে পারে ফ্যাক্টর 11। কিন্তু ফ্যাক্টর 11 তো আবার ঘুমিয়ে আছে, তাহলে ফ্যাক্টর 11 কে কে জাগ্রত করতে পারে? ফ্যাক্টর 11 কে জাগ্রত করতে পারে ফ্যাক্টর 12। তাহলে ব্লাড নিজে নিজে বিশ্লেষণ করে চিন্তা করে যে আমার ভিতরে তো ফ্যাক্টর 12 আছে, তাহলে আমি যদি কোনোভাবে ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভেটেড করি, ফ্যাক্টর 12 তখন ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেটেড করবে, ফ্যাক্টর 11 তখন ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভেটেড করবে, ফ্যাক্টর 9 তখন ফ্যাক্টর 10 অ্যাক্টিভেটেড করবে, এবং ফ্যাক্টর 10 অ্যাক্টিভেটেড হয়ে গেলে আলটিমেটলি আমরা কিন্তু প্রথম বিন অ্যাক্টিভেটর পেয়ে যাব। অর্থাৎ এই যে ব্লাড নিজের ভিতরে চেষ্টা করে করে নিজেকে খুঁজে খুঁজে নিজেকে ভিতরে সাহায্য নিয়ে নিয়ে এই যে হচ্ছে ক্লটিং তৈরি করলো, অর্থাৎ প্রথম বিন অ্যাক্টিভেটরটা তৈরি করলো নিজের চেষ্টায় নিজের শক্তিতে, সেটার জন্য এটাকে বলা হয় ইন্ট্রিনসিক পাথওয়ে। তাহলে ইন্ট্রিনসিক পাথওয়েতে কি হচ্ছে? যে ব্লাডটা হচ্ছে আমার ভেসেলের বাইরে পড়লো, অর্থাৎ যদি ফ্লোরে পড়লো, টেবিলে পড়লো, চেয়ারে পড়লো, গায়ের উপর পড়লো, অথবা হচ্ছে টেস্ট টিউবে আমি যে ব্লাডটা নিলাম সেই ব্লাডটা যে ক্লট হবে সেটার যে প্রথম বিন অ্যাক্টিভেটর তৈরি করতে হবে, সেই প্রথম বিন অ্যাক্টিভেটর তৈরি করতে গিয়ে ব্লাড দেখছে যে তার কোনো যেহেতু ভেসেল নাই, যেহেতু টিস্যু ফ্যাক্টর নাই, তাহলে সরাসরি ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেটেড করা যাচ্ছে না। তাহলে যেহেতু ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেটেড করা যাচ্ছে না, তখন তার মন খারাপ হলো, কিন্তু তাকে জানে যে তাকে দমে গেলে হবে না, তাকে তার কাজটা করতে হবে, কারণ আলটিমেটলি কোয়াগুলেশন লাগবে। সেই জন্য সে চিন্তা করলো প্রথম বিন অ্যাক্টিভেটর তৈরি করার জন্য, তাহলে সে কি করতে পারে? সে তখন চিন্তা করলো যে আমি আমার নিজের চেষ্টায় যদি একটু কষ্ট করি তাহলেই কিন্তু আমি প্রথম বিন অ্যাক্টিভেটর তৈরি করতে পারি, অর্থাৎ ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেটেড করে দিতে পারি। তাহলে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেটেড করার জন্য সে চিন্তা করে সে গেল ফ্যাক্টর 12 এর কাছে, তাহলে ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভেটেড করলো, অর্থাৎ ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর 12 যে ছিল সেই ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর 12 অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 হয়ে গেল। এই যে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12, এই ফ্যাক্টর 12 তখন হচ্ছে ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেটেড করে দিল, ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেটেড করলো, ফ্যাক্টর 11 তখন হচ্ছে ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভেটেড করলো, এবং ফ্যাক্টর 9 তখন হচ্ছে আলটিমেটলি হচ্ছে ফ্যাক্টর 9 হচ্ছে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেটেড করে দিল। আর ফ্যাক্টর 10 কে যখন অ্যাক্টিভেটেড করে দিল তখনই আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি প্রথম বিন অ্যাক্টিভেটর। কারণ হচ্ছে এই যে ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভেটেড হলো, এই ফ্যাক্টর 12 কিন্তু একে একে 11 কে অ্যাক্টিভেট করলো না, সেখানে তাকে সাহায্য করলো হাই মলিকুলার ওয়েট কাইনিনোজেন অর প্রিক্যালিক্রিন। হাই মলিকুলার ওয়েট কাইনিনোজেন, এটা হচ্ছে হেল্প করলো ফ্যাক্টর 12 কে ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভেটেড করার জন্য। ফ্যাক্টর 9 তখন হচ্ছে অ্যাক্টিভেটেড করলো ফ্যাক্টর 12 হচ্ছে হাই মলিকুলার ওয়েট কাইনিনোজেন এবং প্রিক্যালিক্রিনের সাহায্য নিয়ে ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেটেড করলো, ফ্যাক্টর 11 তখন হচ্ছে ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভেটেড করলো, এবং ফ্যাক্টর 9 তখন হচ্ছে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেটেড করলো। আর ফ্যাক্টর 10 যখন অ্যাক্টিভেটেড হয়ে গেল তখন সে আলটিমেটলি কিন্তু হচ্ছে প্রথম বিন অ্যাক্টিভেটর তৈরি করলো, প্লাটিলেট হচ্ছে ফসফোলিপিডের সাহায্য নিয়ে হচ্ছে প্রথম বিন অ্যাক্টিভেটর তৈরি করলো। ঠিক আছে, তাহলে প্রথম বিন অ্যাক্টিভেটর কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে হচ্ছে আমরা যেটা বললাম যে কোয়াগুলেশনের যে হচ্ছে পাথওয়ে, দুইটা পাথওয়ে আমরা বললাম যে কোয়াগুলেশনের 3টা স্টেপ। প্রথম স্টেপটা হচ্ছে ফর্মেশন অফ প্রথম বিন অ্যাক্টিভেটর বাই এক্সট্রিনসিক অর ইন্ট্রিনসিক পাথওয়ে। যখন হচ্ছে ব্লাড ভেসেলে ক্লট হচ্ছে, অর্থাৎ ট্রমা টু দ্য টিস্যু বলছি আমরা এটাকে, তখন হচ্ছে ভেসেল থেকে টিস্যু ফ্যাক্টর পাচ্ছে, সেই জন্য ব্লাডের ফ্যাক্টর 10 যেটা আছে সেই ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর 10 কে টিস্যু ফ্যাক্টর সরাসরি অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 এ পরিণত করছে। অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 তখন হচ্ছে ক্যালসিয়াম আয়নাইজড ক্যালসিয়াম আর হচ্ছে ফ্যাক্টর 5 এর সাহায্য নিয়ে হচ্ছে তৈরি করতে হচ্ছে প্রথম বিন অ্যাক্টিভেটর। কিন্তু যখন এই ব্লাডটা বাইরে পড়ছে, অর্থাৎ হচ্ছে ভেসেলে থাকছে না, টেস্ট টিউবে আছে, তখন হচ্ছে যেহেতু টিস্যু ফ্যাক্টর নেই সেহেতু হচ্ছে বাইরের সাহায্য নিয়ে কাজ করতে পারছে না। ওখানে যেহেতু বাইরের সাহায্য নিয়ে কাজ করতে, সেজন্য ওটাকে আমরা বলছি এক্সট্রিনসিক পাথওয়ে। আর এখানে যেহেতু বাইরের সাহায্য নিয়ে কাজ করছে না, সেজন্য এটাকে আমরা বলি নিজে নিজে ব্লাড চেষ্টা করে করে করছে, সেটাকে আমরা বলি ইন্ট্রিনসিক পাথওয়ে। এবং এখানে কি হয়, এখানে হচ্ছে ফ্যাক্টর 12 আগে অ্যাক্টিভেটেড হচ্ছে, ফ্যাক্টর 12 থেকে আমরা পাচ্ছি ফ্যাক্টর
হচ্ছে 11 থেকে ফ্যাক্টর 9 এবং আলটিমেটলি ফ্যাক্টর 9 হচ্ছে অ্যাক্টিভেটেড করছে ফ্যাক্টর 10 কে, যেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি প্রথম মিন অ্যাক্টিভেটর। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ অফ কোয়াগুলেশন। সেকেন্ড স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে কনভার্সন অফ প্রথম মিন টু থ্রম্বিন, অর্থাৎ হচ্ছে যে প্রথম মিন অ্যাক্টিভেটর তৈরি হলো, প্রথম মিন অ্যাক্টিভেটর এই প্রথম মিন অ্যাক্টিভেটর যে প্রথম মিন ছিল, এই প্রথম মিনকে থ্রম্বিনে কনভার্ট করে দিল, থ্রম্বিনে আলটিমেটলি। এবং থার্ড স্টেপে যে থ্রম্বিন তৈরি হলো, সেই থ্রম্বিন তখন হচ্ছে তার যে হচ্ছে সলিউবল ফিব্রিনোজেন যেটা ছিল, সেই সলিউবল ফিব্রিনোজেনকে ইনসলিউবল ফিব্রিন থ্রেডে পরিণত করলো, অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত সুতাটা পেয়ে গেলাম, যে সুতা দিয়ে আমাদেরকে সেলাই কাজ করতে হবে। তাহলে যেটা আমরা বললাম যে হিমোস্ট্যাসিসের যে 4টা স্টেপের মধ্যে একটা ছিল কোয়াগুলেশন 3 নম্বরে, সেই কোয়াগুলেশনের 3টা স্টেপে আমরা পেয়েছিলাম ফরমেশন অফ প্রথম মিন অ্যাক্টিভেটর বাই এক্সট্রিনসিক অর ইন্ট্রিনসিক পাথওয়ে। এই এক্সট্রিনসিক প্রথম মিন অ্যাক্টিভেটর তৈরি হওয়ার পরে সেকেন্ড স্টেপে যে প্রথম মিন অ্যাক্টিভেটর এসে প্রথম মিনকে থ্রম্বিনে পরিণত করলো, এবং থ্রম্বিনের থার্ড স্টেপে এসে থ্রম্বিন হচ্ছে সলিউবল ফিব্রিনোজেনকে ইনসলিউবল ফিব্রিনে পরিণত করলো, অর্থাৎ ফিব্রিন থ্রেড তৈরি হলো। প্রথম যে ফিব্রিন থ্রেডটা তৈরি হলো, সেই ফিব্রিন থ্রেডটা হচ্ছে মনোমার হিসেবে, অর্থাৎ একটা সিঙ্গেল ফাইবার হিসেবে, কিন্তু এটা এত চিকন, এটা দিয়ে আমার কাজ হবে না, আমার ফাইবার আরো বেশি লাগবে। তাহলে একটা পর একটা এই যে ফিব্রিন থ্রেডগুলো একত্রিত হলো, যেটা আমরা বলেছিলাম পাটের সুতা তৈরি করব, একটা পাটের সুতা চিকন, সেটা তারপরে আমরা অনেকগুলো ফাইবার হচ্ছে পাটের সুতো নিয়ে কি করি, একসাথে এরকম করে করে মিশিয়ে মোটা একটা দড়ি তৈরি হয়। একই রকম ভাবে ফিব্রিন প্রথমে থাকে মনোমার হিসেবে, এই মনোমারটা তারপরে আরো ফাইবারের সাথে একত্র হয়ে হচ্ছে মোটা সুতা, অর্থাৎ ফিব্রিনের পলিমার তৈরি করে, এবং পলিমার তৈরি হওয়ার পরে সে সেলাই কাজ শুরু করে। তাহলে যেটা আমরা প্রথমে যে ছবিটা দিয়ে এঁকেছিলাম যে ব্লাড কোয়াগুলেশন, যখন একটা হচ্ছে ব্লাডের হচ্ছে ভেসেল রাপচার হচ্ছে, সেই ভেসেলের রাপচার হওয়ার পর আমরা বলেছিলাম ভেসো কনস্ট্রিকশন হবে, ভেসো কনস্ট্রিকশন হয়ে অর্থাৎ ভাস্কুলার স্পাজম হবে, ব্লাডের যে হচ্ছে লস হচ্ছে সেই লসটাকে কমিয়ে দেয়। এরপরে যেটা হয় সেটা হচ্ছে 2 নম্বরে আমরা বলেছিলাম ফর্মেশন অফ প্লাটিলেট প্লাগ। এখানে একটা পরে একটা প্লাটিলেট এসে লেগে একটা প্লাগের মতো তৈরি করে, অর্থাৎ বলেছিলাম যে সেলাই কাজ করার জন্য যে হচ্ছে কাপড়ের যে হচ্ছে দেওয়া লাগে, তালি দেওয়া লাগে, সেই তালির কাজটা করে এই জায়গাটাকে বদ্ধ করার জন্য প্লাটিলেট এসে জমা হয়ে একটা প্লাগ ফর্মেশন করে, যে আপাত দৃষ্টিতে এই জায়গাটা একটু বদ্ধ হয়ে যায়। এরপরে যেটা আমরা বলেছিলাম এরপর সেলাই কাজ করতে হবে। তাহলে আমরা হচ্ছে কোয়াগুলেশন সিস্টেমের মাধ্যমে ফিব্রিন থ্রেড পেয়ে গেলাম, তখন হচ্ছে এই জায়গাটায় হচ্ছে এই বিভিন্ন ফিব্রিন থ্রেডগুলো, ফিব্রিনের যে থ্রেড, সেই ফিব্রিন থ্রেডগুলো এসে এর চারপাশে এই ফিব্রিন থ্রেডগুলো এসে এগুলোকে সেলাই কাজ করার অর্থাৎ সেলাইয়ের কাজটা শুরু করে, অর্থাৎ এখানে সেলাই কাজ হতে থাকে। এখন সেলাই হওয়ার পরে আর কি হবে, 4 নাম্বার স্টেজে আমরা বলেছিলাম ইভেন্চুয়াল গ্রোথ অফ ফাইব্রাস টিস্যু ইন দ্য ক্লট টু ক্লোজ দ্য হোল অফ দ্য ভেসেল পার্মানেন্টলি অ্যান্ড ক্লট রিট্রাকশন। এটা ছিল 4 নাম্বার স্টেপ। তার মানে কি, এই যে সেলাইটা আমি করলাম, সেলাইয়ের ফাঁকে ফাঁকে আমরা হচ্ছে ফাইব্রাস টিস্যু আসবে, এবং ফাইব্রাস টিস্যু এসে এই জায়গাটাকে আর একটু শক্ত বানাবে। তাহলে এই যে ফাইব্রাস টিস্যু আসলো, এসে মোটার উপর একটা হচ্ছে আমরা একটা জেলির মতো সাবস্টেন্স পাবো, যে সাবস্টেন্সের কারণে হচ্ছে এই জায়গাটা ক্লট হয়ে যাবে, অর্থাৎ একটা জেলির মতো সাবস্টেন্স তৈরি হয়ে এটাকে হচ্ছে জায়গাটাকে ক্লোজ করবে। এই যে হোল যেটা তৈরি হলো, ভেসেলের যে ছিদ্রটা তৈরি হলো, সেই ছিদ্রটাকে বন্ধ করলো, এবং এটা থাকবে জেলির মতো সাবস্টেন্স। কিন্তু এটা যদি জেলি থাকে তাহলে কি হবে, এটার ভিতরে যখন ব্লাড ফ্লো হবে তখন এই ব্লাডের ফ্লোয়ের ধাক্কায় কিন্তু এই যে ক্লট যেটা হলো সে কিন্তু ছিটকে যাবে, তাহলে ব্লিডিং আরো হবে। সেইটাকে আটকানোর জন্য হচ্ছে কি করা হয়, সেটাকে আটকানোর জন্য এইটাকে শক্ত বানাতে হবে। শক্ত বানাতে হলে এটার ভিতরে যে তরল অংশ আছে, এটার ভিতরে যে পানিটা আছে, সেই পানিটাকে ফেলে দিতে হবে, তাহলেই শক্ত হয়ে যাবে। অর্থাৎ তখন কি হয়, এই ক্লটটা হচ্ছে একটা কন্ট্রাকশন হয় ক্লটের, হ্যাঁ, এটাকে আমরা বলি ক্লট রিট্রাকশন। অর্থাৎ কাপড় শুকাতে দেওয়ার জন্য, পানি ঝরানোর জন্য আমরা যেমন করে কাপড়টাকে মুচড়ে যায়, এবং মুচড়ে এটার পানির অংশটাকে ফেলে দেওয়া হয়। 60% পানি থাকে প্রায়, সেই পানিটাকে হচ্ছে এটা ফেলে দেওয়ার ফলে জেলি লাইক যে সাবস্টেন্সটা তৈরি হয়েছিল, সেই সাবস্টেন্সটা আলটিমেটলি একটা হচ্ছে
হচ্ছে ফার্ম সাবস্টেন্সে পরিণত হয়, যেটা রিলেটিভলি শক্ত থাকবে, অর্থাৎ হচ্ছে ফ্লোয়িং ব্লাডের ধাক্কায় এটা সরে যাবে না। এটাকে আমরা আলটিমেটলি হচ্ছে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ব্লাড ক্লট। এটাই হচ্ছে আমাদের হেমোস্ট্যাসিস। এখন কথা হচ্ছে এই যে ক্লট যেটা তৈরি হলো সারা জীবন কি এখানেই থেকে যাবে? এই যদি সারা জীবন এখানে তৈরি থেকে যেত তাহলে কি হতো? প্রতিনিয়ত আমাদের যে ব্লিডিং হচ্ছে ইন্টারনাল, আমাদের যে ছোট ছোট চিকন চিকন ক্যাপিলারিজ গুলো আছে, যেটা আমাদের লাংসে আছে, আমাদের জয়েন্টে আছে, ব্রেইনে আছে, হার্টে আছে, কিডনিতে আছে, জালির মতো যে ক্যাপিলারিজ গুলো আছে তারা এরকম ছোট 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 ক্লট দিয়ে বন্ধ হয়ে যেত। ফলে ওই অর্গানগুলো, আমাদের ভাইটাল অর্গানগুলো বা আমাদের বডির বিভিন্ন পার্টসগুলো যেখানে সূক্ষ্ম ক্যাপিলারিজ গুলো আছে সেগুলো সব বন্ধ হয়ে যেত। আলটিমেটলি ওই জায়গাগুলো ব্লাড সাপ্লাই পেত না, আমাদের অর্গানের কাজ করা মুশকিল হয়ে যেত। কিন্তু সেটা কিন্তু হয় না, কারণ বডির নিজেরই নিয়ম হচ্ছে সে আবার সে রাস্তা বের করবে। তাহলে যখন ব্লাড ক্লট হয়ে যায় তার কিছুদিন পরে যখন সব নর্মাল হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, তখন হচ্ছে আবার সব কিছু খুলে দেওয়া হয়। যেমন আজকে করোনার জন্য আমরা সবাই ঘরে যখন সেই সময়টা ছেড়ে যাবে, লকডাউন উঠে যাবে, আমরা সবাই আবার পথে নামবো। একই রকমভাবে এই যে জায়গাটা যেখানে হচ্ছে হেমোরেজ হলো, এই ভেসেল ওয়ালটা আবার যখন ঠিক হয়ে যাবে সেই সময়টাই হচ্ছে এই জায়গা দিয়ে আবার ব্লাড ফ্লো নর্মাল হবে। এই নর্মাল হওয়ার জন্য যে ক্লটটা দিয়ে রাস্তাটা বন্ধ করছিলাম, সেই রাস্তাটা যে লকডাউনটা ছিল সেটাকে উঠিয়ে ফেলতে হবে। আর লকডাউনটা উঠাও দিতে ফেললে, অর্থাৎ এখানে যে ব্লাড কোয়াগুলেশনের যে ক্লটটা তৈরি হলো সেই ক্লটটাকে যদি আমি উঠাতে হয় তাহলে এই জায়গাটাকে আমাকে লাইসিস করতে হবে। তাহলে এই যে লাইসিস করা, ক্লটের যে লাইসিসটা, এই লাইসিসের প্রক্রিয়াটাকে আমরা বলি ফিব্রিনোলাইসিস। তাহলে ফিব্রিনোলাইসিস কাকে বলে? ইট ইজ দ্য প্রসেস by which the fibrin thread is liquefied or dissolved by the help of profibrinolysin. প্রোফিব্রিনোলাইসিনের সাহায্য নিয়ে হচ্ছে ফিব্রিন থ্রেডটাকে কনভার্সন হওয়াটাকে আমরা বলছি হচ্ছে ফিব্রিনোলাইসিস। ফিব্রিনোলাইসিস অর্থাৎ যে ব্লাড ক্লটটা তৈরি হলো, যে ক্লটটা তার হোলটাকে বন্ধ করে দিল, অর্থাৎ ব্লাড ভেসেলের যে ছিদ্রটাকে বন্ধ করে রাখছে, সেই রাস্তাটাকে আমাকে আবার ডিসলভ করে দিতে হবে এবং ডিসলভ করে এখান দিয়ে আবার রাস্তা তৈরি করতে হবে। এই রাস্তা তৈরি করার যে প্রসেস, এটাকে আমরা বলছি ফিব্রিনোলাইসিস। ফিব্রিনোলাইসিসের সংজ্ঞা কি? ফিব্রিনোলাইসিসের সংজ্ঞা হচ্ছে দ্য প্রসেস বাই হুইচ দ্য fibrin thread is liquefied or dissolved by the help of profibrinolysis. profibrinolysin কি? profibrinolysin এর আরেকটা নাম হচ্ছে প্লাজমিনোজেন, যেটা ব্লাডের মধ্যেই থাকে হচ্ছে, এবং এই প্লাজমিনোজেন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। যখন এই profibrinolysin একটা ফিব্রিনোলাইসিন অর্থাৎ হচ্ছে প্লাজমিনে কনভার্ট হয়, তখনই এই লাইসিস হতে পারে। যখন একটা ব্লাড ক্লট তৈরি হইলো, যখন ব্লিডিং হওয়া বন্ধ হয়ে যায়, তার কিছুদিন পর আফটার ফিউ ডেজ যখন ব্লাড ক্লটটা তৈরি হয়, এই ফাঁকে যে ব্লাডটা আটকা পড়ে তার মধ্যে প্রচুর পরিমাণ প্লাজমিনোজেন অর্থাৎ প্রোফিব্রিনোলাইসিন থাকে ইনঅ্যাক্টিভ অবস্থায়, সেখানে আটকা পড়ে থাকে। সে জালের মধ্যে সে চুপচাপ বসে থাকে, দেখতে থাকে কি ঘটতেছে। সে দেখতে থাকে কখন হচ্ছে এই জায়গাটার ক্লটিংটা প্রপার তৈরি হলো, কখন এই জায়গাটা হচ্ছে সংস্কার ঠিক হলো। ততক্ষণ পর্যন্ত সে ওখানে ইনঅ্যাক্টিভ হয়ে চুপচাপ বসে থাকে প্লাজমিনোজেনটা। যখন এই রিপেয়ারটা কমপ্লিট হয়ে যায়, তার কয়েকদিন পরে হচ্ছে তখন যে ভেসেলের যে টিস্যু, টোমাটাস যে টিস্যুটা আছে, তার ভাস্কুলার যে এন্ডোথেলিয়ামটা আছে, তারা হচ্ছে ধীরে ধীরে একটা সাবস্টেন্স সিক্রেট করে যেটাকে বলা হয় টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর যেটা হচ্ছে এই যে ভেসেলের যে ক্লটের ভিতরে যে প্লাজমিনোজেন চুপচাপ বসে আছে, দেখছে কি ঘটতেছে, সেই টিস্যু প্লাজমিনোজেনটাকে প্লাজমিনে কনভার্ট করে দেয়। ঠিক আছে? তাহলে যে প্লাজমিনোজেনটা থাকে, প্লাজমিনোজেনটা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এর মাধ্যমে প্লাজমিনে পরিণত করে দেয়। আর
প্লাজমিন হচ্ছে ওই জিনিস যে এসে প্লাজমিন যখনই অ্যাক্টিভেটেড হয়ে যায়, সে তার কাজ পেয়ে যায়, তখন সে এসে এই যে ক্লট যেটা আছে সেই ক্লটটাকে আলটিমেটলি ডিজলভ করে দেয়, লাইসিস করে দিয়ে এখান দিয়ে ভেসেলের ভিতরে যাতায়াতের জন্য হচ্ছে রাস্তা খুলে দেয় এবং আবার সেই রক্ত চলাচলটা স্বাভাবিক হয়ে যায়। এটাকে আমরা বলছি ফিব্রিনোলাইসিস। সো আমরা যদি একটু হিমোস্ট্যাসিস যেটা আজকের পড়া সেটাকে যদি আমরা একটু ওভারভিউ করি, তাহলে আমরা প্রথমে বলেছিলাম যে হিমোস্ট্যাসিস। হোয়াট ইজ হিমোস্ট্যাসিস? হিমোস্ট্যাসিস মানে হচ্ছে স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং of minute blood vessels when minute vessels are ruptured। অর্থাৎ যখন আমাদের বডিতে ইনজুরি হবে ছোট ব্লাড ভেসেলসগুলো, অর্থাৎ আর্টারিওস আর ক্যাপিলারিস, মাইনর ব্লাড ভেসেলস বলতে আর্টারিওস আর ক্যাপিলারিসকে বলে, সেই আর্টারিওস আর ক্যাপিলারিস যখন ইনজুর্ড হবে, ইনজুর্ড হওয়ার পরে বডি যখন স্বতঃস্ফূর্তভাবে সেই ব্লাডটাকে ক্লট করিয়ে দেবে, ব্লাড ভেসেলস না মাইনর ভেসেলস, বড় ভেসেলের ক্ষেত্রে পারবে না, ব্লাডটা স্পন্টেনিয়াসলি অ্যারেস্ট হতে পারবে না, ব্লাড ক্ষরণটা বন্ধ হতে পারবে না স্পন্টেনিয়াসলি, সেটা অ্যাসিস্টেড হতে হবে, অর্থাৎ সাহায্য নিয়ে তারপরে করতে হবে। কিন্তু ছোট ছোট যেগুলো আর্টারিওস আর ক্যাপিলারি সেগুলো স্পন্টেনিয়াসলি হচ্ছে এই যে ব্লিডিং সেটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ অ্যারেস্ট করা যায়, সেটাকে আমরা বলছি হিমোস্ট্যাসিস। আমি বলেছিলাম যে হিমোস্ট্যাসিস 4টা স্টেপের মাধ্যমে হয়। একটা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে হিমোস্ট্যাসিসে যেটা হচ্ছে ভাস্কুলার স্পাজম অর ভেসোকনস্ট্রিকশন। সেকেন্ড সেটা হচ্ছে প্লাটিলেট প্লাক ফর্মেশন। 3 নম্বর হচ্ছে ব্লাড কোয়াগুলেশন, অর্থাৎ ফর্মেশন অফ ইনসoluble fibrin thread by coagulation, by the process of blood coagulation। and 4 নম্বর সেটা হচ্ছে the eventual growth of fibrous tissue in the clot to close the hole in the vessel permanently and clot retraction। এই হচ্ছে আলটিমেটলি 4 স্টেপস অফ হিমোস্ট্যাসিস। প্রথম স্টেপে আমরা কি বললাম, যখন একটা ভেসেলে যখন রাপচার হচ্ছে, কেটে যাচ্ছে, ইনজুরি হচ্ছে, ব্লাড গড়গড় করে বাইরে বেরিয়ে যাচ্ছে, বডি তখন চেষ্টা করবে যে কোনোভাবে এই যে লস হচ্ছে ব্লাডের সেটাকে কমিয়ে ফেলতে। এই কমিয়ে ফেলার জন্য সে কি করবে, স্পাজম করবে, স্পাজম হবে, স্পাজম হয়ে ব্লাডের যে ছিল ডায়ামিটার সেটাকে কমিয়ে সে সংকুচিত করে কমিয়ে দেয়, যাতে ব্লাড লসটা কমে যায়, যেটাকে আমরা বলছি ভাস্কুলার স্পাজম অর ভেসোকনস্ট্রিকশন। এবং এটা হয় 3টা প্রসেসের মাধ্যমে। একটা হচ্ছে মায়োজেনিক স্পাজমের কারণে, একটা হচ্ছে ওখানে যে ট্রমাটাইজ টিস্যু থাকে তারা যে কেমিক্যাল সাবস্টেন্স মেডিয়েটার্স আর অটোকয়েলসগুলো সিক্রেট করে সেগুলোর মাধ্যমে, আরেকটা হচ্ছে নার্ভ রিফ্লেক্সের কারণে। এই 3টা প্রসেসের মাধ্যমে এখানে ভেসেলটা কনস্ট্রিকশন করে ব্লাড ফ্লোটাকে কমিয়ে দেয়। এরপরে অর্থাৎ আমরা যে বলেছিলাম যে কাপড় সেলাইয়ের জন্য দুটো প্রান্ত ছিঁড়ে গেছে, তাকে কাছাকাছি নিয়ে আসতে হয়, সেই কাছাকাছি কাজটাই হচ্ছে ভাস্কুলার স্পাজম। এরপরে আমরা জানি যে কাপড়ের ফালি দিয়ে সেটাকে তালে দিতে হবে। তাহলে এই যে জায়গাটা যেটা ছিদ্র, যেটা এখনো ভেসেলের মুখটা খোলা রয়েছে, যেখান দিয়ে ব্লাড পড়তেছে, এই জায়গাটাকে বন্ধ করতে হবে, এই গর্তটাকে বন্ধ করতে হবে। এই গর্তটাকে বন্ধ করার জন্য তখন প্লাটিলেট আসে। প্লাটিলেটের তখন চেহারা চেঞ্জ হয়, প্লাটিলেট তখন ফুলে যায়, স্টিকি হয়ে যায়, তার গায়ে অনেকগুলো সিউডোপোর তৈরি হয়ে ইরেগুলার শেপ হয়ে যায় এবং প্লাটিলেট এসে এই জায়গাটায় বসা শুরু করে দেয়। যখন প্লাটিলেট এসে এই জায়গাটায় বসে, একটা প্লাটিলেট সে সিক্রেট করে এডিপি অ্যান্ড থ্রোম্বাক্সিন A2, এরা আরও প্লাটিলেটকে ডেকে নিয়ে আসে এবং তারাও আবার স্টেকি হয়ে সোলেন হয়ে সিউডোপোর তৈরি করে তার পায়ে গয়। ফলে একটার পর একটা এরকম করে প্লাটিলেট বসে ওই জায়গাটায় একটা প্লাগের মতো তৈরি করে টেম্পোরারি ওই জায়গাটাকে যে ছিদ্র ছিল সেটাকে বন্ধ করার চেষ্টা করে, যেটা আমরা তালি দেওয়ার কথা বললাম, দ্যাট ইজ প্লাটিলেট প্লাগ ফর্মেশন। এখন প্লাগ তালি তো দিলাম, সেলাই করা লাগবে, সেলাই করার জন্য সুতা লাগবে। আমাদের বডিতে আছে সেই সুতা, যেটা সুতা হিসেবে নাই, সেটা একটা সলিউবল ফর্মে থাকে, যার নাম ফিব্রিনোজেন। কিন্তু এই ফিব্রিনোজেনকে আবার যদি আমাকে যে সুতাটা পাবো তার নাম ফিব্রিন, তাহলে ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করতে হলে আমাদের দরকার থ্রম্বিন। কিন্তু থ্রম্বিন বেচারাও আবার ইনঅ্যাক্টিভ হয়ে শুয়ে আছে, যেটার নাম প্রথম্বিন। তাহলে প্রথম্বিন বেচারা যে শুয়ে আছে তাকেই জাগাতে পারে একটা অ্যাক্টিভেটর, তার নাম প্রথম্বিন অ্যাক্টিভেটর। কিন্তু প্রথম্বিন অ্যাক্টিভেটরের জন্য যদি অ্যাক্টিভেট করার জন্য আমাদের যেটা দরকার হয় সেটা প্রথম্বিন অ্যাক্টিভেটর তৈরি করা। এই প্রথম্বিন অ্যাক্টিভেটর তৈরি করতে হলে আমাদের ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেটেড করতে হবে।
আমরা জানি আমাদের বডিতে হচ্ছে অনেকগুলো ক্লটিং ফ্যাক্টর আছে 1 2 3 হিসাবে, সেটা হচ্ছে 13, তার সাথে হাই মলিকুলার ওয়েট ক্যালিক্রিন, প্রি ক্যালিক্রিন ইত্যাদি, এবং মাঝের 6 নাম্বারটা নেই। সো এই হচ্ছে আমাদের হচ্ছে কতগুলো ক্লটিং ফ্যাক্টর থাকে নাম্বার অনুযায়ী। তার মধ্যে প্রথম যে 4টা থাকে ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3 এন্ড ফ্যাক্টর 4, দ্যাট ইজ ফিব্রিনোজেন, প্রথমবিন, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন ও টিস্যু ফ্যাক্টর, এবং যেটা 4 নাম্বার আয়োনাইজড ক্যালসিয়াম। এই 4টাকে বলা হয় এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর, কারণ এই 4টা ছাড়া কোনোভাবেই হচ্ছে ব্লাড কোয়াগুলেশন করা সম্ভব নয়। এখন যেটা কথা আমাদের যে ফ্যাক্টর 10 যেটা, সেই ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেটেড কিভাবে হবে? তাহলে এই যে আমরা যেটা বললাম প্লাটিলেট প্লাক ফর্মেশন 2 নম্বরে স্টেজ, 3 নম্বর স্টেজ ছিল যে ফর্মেশন অফ ফিব্রিন থ্রেড বাই হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। তাহলে ব্লাড কোয়াগুলেশন কাকে বলে? 3 নম্বর স্টেজ, অর্থাৎ যেখান থেকে আমরা সুতাটা পাবো, সুতা তৈরি করা, অর্থাৎ ফিব্রিন থ্রেড, সুতা, সেটা আছে সুতা সলিউবল ফিব্রিনোজেনকে সে সুতা ফিব্রিনও কনভার্ট করতে হবে কোয়াগুলেশনের প্রসেস মাধ্যমে। তাহলে কোয়াগুলেশন কাকে বলে? কোয়াগুলেশন হচ্ছে, কোয়াগুলেশন ইজ আ প্রসেস বাই হুইচ the soluble fibrinogen is converted into insoluble fibrin thread। ঠিক আছে, সলিউবল ফিব্রিনোজেনকে ইনসলিউবল ফিব্রিন থ্রেডে কনভার্ট করাটাকে আমরা বলছি ব্লাড কোয়াগুলেশন। এবং ব্লাড কোয়াগুলেশনের 3টে স্টেপ আছে, যেহেতু যে বলেছি আমরা যে ফ্যাক্টর ফিব্রিনোজেনকে কনভার্ট করতে হলে, ফিব্রিনোজেনকে ফিব্রিন পাইতে হলে থ্রোম্বিন লাগবে, থ্রোম্বিন থাকবে ইনঅ্যাক্টিভ, প্রথমবিন স্টেজে প্রথমবিনকে অ্যাক্টিভেটেড করতে হলে প্রথমবিন অ্যাক্টিভেটর লাগে। সেই জন্য প্রথম স্টেপটা হচ্ছে ফর্মেশন অফ প্রথমবিন অ্যাক্টিভেটর বাই এক্সট্রিনজিক অর ইন্ট্রিনজিক পাথওয়ে, অর্থাৎ এক্সট্রিনজিক অথবা ইন্ট্রিনজিক পাথওয়ের মাধ্যমে আমরা প্রথমবিন অ্যাক্টিভেটর করতে হবে। দ্বিতীয় নাম্বার কি আছে, যে প্রথমবিন অ্যাক্টিভেটর তৈরি হলে প্রথমবিন অ্যাক্টিভেটরটা কি করবে? কনভার্সন অফ প্রথমবিন টু থ্রোম্বিন, অর্থাৎ প্রথমবিন অ্যাক্টিভেটর যে হচ্ছে প্রথমবিন যেটাকে আছে সেটাকে কনভার্ট করে থ্রোম্বিনে পরিণত করে দেবে। আর 3 নাম্বার স্টেজে যে আছে কনভার্সন অফ soluble fibrinogen into insoluble fibrin thread, অর্থাৎ বাই দ্য হেল্প অফ থ্রোম্বিন, অর্থাৎ যে থ্রোম্বিন তৈরি হলো এই থ্রোম্বিন তখন এসে ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করে দেবে। এটা হচ্ছে 3টা স্টেপ অফ কোয়াগুলেশন। প্রথম যেটা আমরা বললাম সেটা হচ্ছে ফর্মেশন অফ প্রথমবিন অ্যাক্টিভেটর বাই এক্সট্রিনজিক অ্যান্ড ইন্ট্রিনজিক পাথওয়ে। দুটো পাথওয়ে কেন? আমরা বললাম যে হচ্ছে ট্রমা টু দ্য টিস্যু, অর্থাৎ ভ্যাসেলে যখন হচ্ছে ইনজুরি হচ্ছে, ব্লাডটা যখন যেহেতু বডিতে থাকে, তার গায়ে ভ্যাসেল ওয়াল আছে, ভ্যাসেল রয়েছে, টিস্যু আছে, সেখান থেকে আমরা পাচ্ছি টিস্যু ফ্যাক্টর। এই টিস্যু ফ্যাক্টরের সাথে ফ্যাক্টর 10 খাতির আছে, সে পারে হচ্ছে সরাসরি ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেটেড করে দিতে। তখন যখন বডিতে অর্থাৎ ট্রমা টু দ্য টিস্যু হচ্ছে, তখন হচ্ছে টিস্যু ফ্যাক্টর এসে সরাসরি ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেটেড করে দিচ্ছে। অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 তখন হচ্ছে প্রথমবিন অ্যাক্টিভেটর তৈরি করছে, আয়োনাইজড ক্যালসিয়াম এবং অন্য ফ্যাক্টরের সাহায্য নিয়ে তৈরি করছে হচ্ছে প্রথমবিন অ্যাক্টিভেটর। কিন্তু যে ব্লাডটা বডিতে নেই, অর্থাৎ ভ্যাসেলের আন্ডারে নেই, যে ব্লাডটা বাইরে পড়ছে, যে ব্লাডটা টেস্ট টিউবের মধ্যে আছে, তার তো হচ্ছে টিস্যু ফ্যাক্টর নেই, তাকে সাহায্য করার কেউ নেই। তাহলে যে টিস্যু ট্রমা টু দ্য টিস্যু যেহেতু বাইরের হেল্প নিয়ে, অর্থাৎ ভ্যাসেল ওয়ালের টিস্যু ফ্যাক্টরকে সাহায্য নিয়ে হচ্ছে প্রথমবিন অ্যাক্টিভেটর তৈরি করছে, বাইরের সাহায্য নিয়ে করছে, সেজন্য এটাকে বলা হয় এক্সট্রিনজিক পাথওয়ে। কিন্তু যে ব্লাডটা নিচে পড়ছে, ব্লাডটা হচ্ছে বাইরে পড়ছে, টেস্ট টিউবের মধ্যে আছে, তার তো টিস্যু ফ্যাক্টর নেই, সে কিভাবে কাজ করবে? তখন সে নিজের ভিতরে নিজের চেষ্টায় সে চিন্তা করে যে আমার ভিতরে তো হচ্ছে ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেটেড টিস্যু ফ্যাক্টর ছাড়াও আরেকজন করতে পারে, সেটা হচ্ছে ফ্যাক্টর 9। কিন্তু ফ্যাক্টর 9 তো হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়েছে, ফ্যাক্টর 9-এর ঘুম ভাঙাবে কে? ফ্যাক্টর 9-এর ঘুম ভাঙাতে পারে ফ্যাক্টর 11, কিন্তু ফ্যাক্টর 11ও তো ঘুমিয়ে আছে, তাহলে তাকে ঘুম ভাঙাবে কে? তার ঘুম ভাঙাতে পারে ফ্যাক্টর 12। তখন হচ্ছে ব্লাড চিন্তা করে যে আমার ভিতরে এই সব ফ্যাক্টরগুলোই তো আছে, আমি যদি তাদেরকে শুরু করি, তখন ব্লাড ফ্যাক্টর 12-এর কাছে যায় এবং ফ্যাক্টর 12-এর কাছে গিয়ে তাকে অ্যাক্টিভেটেড করে, হচ্ছে ফ্যাক্টর 12টা অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 হয়ে যায়। ফ্যাক্টর 12 যখন অ্যাক্টিভেটেড হয়, সে তখন ফ্যাক্টর 11কে অ্যাক্টিভেটেড করে হাই মলিকুলার ওয়েট কাইনিনোজেন, প্রি ক্যালিক্রিন এদের সাহায্য নিয়ে। ফ্যাক্টর 11 তখন ফ্যাক্টর 9কে অ্যাক্টিভেটেড করে এবং ফ্যাক্টর 9 তখন আলটিমেটলি ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেটেড করে দেয়। ফ্যাক্টর 10 যখন অ্যাক্টিভেটেড হয়ে যায়, আলটিমেটলি আমরা পেয়ে যাই হচ্ছে ফ্যাক্টর 10 থেকে হচ্ছে আয়োনাইজড ক্যালসিয়াম, ফ্যাক্টর 5 মিলে হচ্ছে আমরা পেয়ে যাই হচ্ছে প্রথমবিন অ্যাক্টিভেটর। এই যে প্রথমবিন অ্যাক্টিভেটর তৈরি হয়ে গেল, এই প্রথমবিন অ্যাক্টিভেটর, তাহলে আমরা প্রথম স্টেপটা কোয়াগুলেশনে পেলাম ফরমেশন অফ প্রথমবিন অ্যাক্টিভেটর, প্রথমবিন অ্যাক্টিভেটর তৈরি হয়ে গেল। এই প্রথমবিন অ্যাক্টিভেটর তখন হচ্ছে গিয়ে সেকেন্ড স্টেপে প্রথমবিন অর্থাৎ ইনঅ্যাক্টিভ থ্রোম্বিন যেটা, তাকে কনভার্ট করে দেয় থ্রোম্বিনে।
থ্রম্বিন যখন তৈরি হয় সে তখন গিয়ে ফিব্রিনোজেন, যেটা ইনঅ্যাক্টিভ ফিব্রিন থ্রেড, ইনসলিউবল যেটা অবস্থা অফ দ্য ফিব্রিন থ্রেড, ফিব্রিনোজেন তাকে কনভার্ট করে ফিব্রিন থ্রেডে কনভার্ট করে দেয়। তাহলে ফিব্রিন থ্রেডে প্রথমে মনোমার তৈরি হয়, এই মনোমার অনেকগুলো ফাইবার একসাথে হয়ে হয়ে ফিব্রিনের পলিমার তৈরি হয়, অর্থাৎ হচ্ছে শক্ত সুতা পেয়ে যায়। অর্থাৎ এই যে সেকেন্ডে আমরা হচ্ছে এই যে প্ল্যাটেলেট প্লাক ফর্মেশন হলো এর মাঝখানে, তাহলে আমরা যে তালি দিলাম সেই তালি দেওয়ার পরে এখন সূচিকার্য কাজ হচ্ছে, অর্থাৎ এই ভিতর দিয়ে আমরা হচ্ছে কখনো স্ট্রেট সুতা সোজা অথবা বাঁকা অথবা ক্রস চেইন, কত রকম সেলাইয়ের সিস্টেম আছে, সেই হচ্ছে গুজরাটি কাজ, কত কিছু যা পারি আমরা সেই হচ্ছে সুতাকে সেলাই করে ওই জায়গাটাকে আমরা আপাতত করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেজ, দ্যাট ইজ ব্লাড কোয়াগুলেশন। এখন রয়েছে হচ্ছে 4 নাম্বার স্টেজ। যখন এই যে সুতা দিয়ে এটা কাজ করছি তখন এর ভিতরে এরপরে হচ্ছে ফাইব্রাস টিস্যু আসা শুরু হয়, এবং ফাইব্রাস টিস্যু তখন এটার ভেতরে হচ্ছে তৈরি হয় কি করার জন্য, যাতে ব্লাড ক্লটটা একটু শক্ত হয়। তো এর ভিতরে এসে পড়ে ফাইব্রাস টিস্যু, সে এসে এই জায়গাটাকে যে একটু হচ্ছে আরেকটু শক্ত করে দেয়। তাহলে ইভেনচুয়াল গ্রোথ অফ ফাইব্রাস টিস্যু ইন দ্য ক্লট টু ক্লোজ দ্য হোল ইন দ্য ব্লাড ভেসেলস পার্মানেন্টলি জায়গাটাকে ভেসেলটাকে ক্লট করার জন্য, শক্ত করার জন্য ফাইব্রাস টিস্যু গ্রোথ হয় এর ভিতরে। এই যে গ্রোথ হওয়ার পরে যেটা তৈরি হয় সেটা হচ্ছে জেলির মতো একটা নরম সাবস্টেন্স। এই সাবস্টেন্সটা ভেসেল যখন রক্ত চলাচল শুরু হলে এটা ছিটকে চলে যেতে পারে, আবার ব্লিডিং হতে পারে। সেটা থেকে বাঁচানোর জন্য এটাকে শক্ত করার জন্য যে প্রসেস সেটা হচ্ছে ক্লট রিট্রাকশন। ক্লট রিট্রাকশন কি, যে এটা থেকে যে জলীয় অংশ সেই ক্লট হচ্ছে রিট্রাকশন হবে কন্ট্রাকশন করে, অর্থাৎ যে ব্লাড ক্লট তৈরি হলো সেই ব্লাড ক্লটটা কন্ট্রাকশন করে এর যে হচ্ছে ফ্লুইড পার্ট, সেই ফ্লুইড পার্টটাকে সে ঝেড়ে ফেলে দিয়ে একটা ফার্ম সাবস্টেন্স তৈরি করবে ক্লটটা, অর্থাৎ ক্লটটাকে ফার্ম স্ট্রাকচারে পরিণত করবে। সেটাই হচ্ছে ক্লট রিট্রাকশন। অর্থাৎ আমরা কাপড় শুকা দেওয়ার সময় কাপড়টাকে যেমন চিপড়ে পানিটা বের করে দেয়, ঠিক তেমনভাবে ক্লটটাতে একটা কন্ট্রাকশন হয়, এবং কন্ট্রাকশন হয়ে এটার ভিতরে যে ব্লাড, যে ভিতরে ফ্লুইড যেগুলো আছে সেই ফ্লুইডটাকে সে বাইর করে দেয়। বাইর করে দেওয়ার ফলে জেলির মতো যে সাবস্টেন্সটা, যে ক্লটটা তৈরি হয়েছিল জেলির মতো, সেটা ফার্ম হয়ে যায়, আলটিমেটলি ব্লাড ক্লট তৈরি হয়ে যায়, যেটাকে আমরা বলছি ক্লট রিট্রাকশন। সো আমাদের ব্লাড ক্লট রেডি, অর্থাৎ হিমোস্ট্যাসিস কমপ্লিট। তাহলে আমি যেটা বললাম যে ব্লাড ক্লট তৈরি হলো, কিন্তু ক্লট তো এটাতে সারা জীবন থাকতে পারে না। আলটিমেটলি কিছুদিন পরে যখন ব্লাড ক্লট তৈরি হচ্ছিল সেই ব্লাড ক্লটের ফাঁকে থাকে হচ্ছে প্লাজমিনোজেন নামক সাবস্টেন্স। প্লাজমিনোজেন ইনঅ্যাক্টিভ অবস্থা অফ প্লাজমিন, যেটা এই প্লাজমিনই পারে লাইসিস করতে এই ব্লাড ক্লটের। তাহলে যখন এই যে এত প্রসেস হচ্ছিল, এই যে ব্লাড তার ফাঁকে প্লাজমিনোজেন চুপচাপ বসে দেখছিল কি হচ্ছে, সাপেক্ষা করছিল কখন ক্লটিংটা কমপ্লিট হয়, কখন এখান থেকে ব্লাড যে শেডিং, ব্লাড যে লস হওয়া সেটা কমপ্লিট বন্ধ হয়ে যায়। যখন এই বন্ধ হয়ে যায়, রাস্তাটা হচ্ছে পুরোপুরি কমপ্লিট শাটডাউন হয়ে যায়, অর্থাৎ ক্লটিংটা কমপ্লিট হয়ে যায়, তার কিছুদিন পর এই যে ভেসেল ওয়াল, যে ভাস্কুলার যে টিস্যু, ইনজিউর্ড টিস্যু যেটা, এবং এটা যে ভেসেলের যে এন্ডোথেলিয়াম, তারা মিলে সিক্রেট করে একটা অ্যাক্টিভেটিং সাবস্টেন্স, তার নাম হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর তখন এর ভিতরে যে প্লাজমিনোজেন থাকে, ঠিক আছে, এই প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করে দেয়, এবং আলটিমেটলি এই প্লাজমিনোজেন তখন এসে এই যে ক্লট, তার যে মিডলের অর্থাৎ হচ্ছে লুমেনের যে অংশ, সেই জায়গাটাকে লাইসিস করে এই জায়গাটা হচ্ছে ফ্লো করে দেয়, অর্থাৎ এই যে ক্লট তৈরি হলো সেটাকে লাইসিস করে দেয়। এইটাকে আমরা বলছি ফিব্রিনোলাইসিস। এটাই হচ্ছে আলটিমেটলি ফিব্রিনোলাইসিস, এবং আবার যে ইনজিউর্ড যে ভেসেল সেটা দিয়ে আমাদের আবার রক্ত চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়ে যায়। তো আমাদের হিমোস্ট্যাসিস এবং স্টেপস অফ হিমোস্ট্যাসিস, ফিব্রিনোলাইসিস, এটা আজকে এই ছিল আমাদের আজকের পড়া। পরবর্তীতে আবার দেখা হবে। তোমাদের কোনো সমস্যা থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবে, আমাদের চ্যানেলে নিয়মিত লিখে জানাবে তোমাদের সমস্যাগুলো। সেই সমস্যাগুলো আমরা আবার চেষ্টা করব সমাধান করার জন্য। আর সবচেয়ে বড় যে কথা, যেটা সবসময় বলছি, আমাদের এই ক্লাসগুলো এখন বেসলি হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টকে উদ্দেশ্য করে তৈরি করা ক্লাসগুলো, যাতে তারা তাদের MBBS এর কোর্সটায় ফিজিওলজিকে ভয় না পেয়ে, ফিজিওলজিকে ভালোবেসে, ফিজিওলজির গল্প মনে করে সে গল্পটাকে সে শুনতে পারে এবং সারা জীবন মনে রাখতে পারে, যাতে পরবর্তীতে পড়াশোনা করতে তাদের আরও বেশি সুবিধা হয়, তাদের যাতে রোগ এবং অন্যান্য বিষয়গুলো বুঝতে সুবিধা হয়।
এর পরবর্তীতে আমাদের যখন আন্ডার গ্র্যাজুয়েশনের সব এইগুলো শেষ হবে, তারপরে আমরা যদি সেই প্রয়োজন সাপেক্ষে আছে আমরা হচ্ছে আর পোস্ট গ্র্যাজুয়েশনের অর্থাৎ আরেকটু মলিকুলার লেভেলের কথাবার্তা নিয়ে আমরা হচ্ছে ক্লাসগুলো করব, সেগুলো হবে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য। সো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, অনেক অনেক শুভকামনা।